আজকে সভায় সভাপতি বারিন্দা এখানে আছেন, বিমানদা আছেন, বল্লুলদা, পরিচিতদা, মিন্টাদা সহ আমাদের পার্টির নেতৃত্ব আশিস দা তখন বললো, এছাড়াও আপনারা যারা আছেন আমার গুরুজনেরা, ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, এবং আমরা সবাই জানি আমরা যারা কলকাতায় বা বাংলার যে কোনো এলাকায় বড় হয়ে থাকি না কেন, আমরা সারা বছর দুর্গাপূজার জন্য অপেক্ষা করে থাকি। এবং দুর্গাপূজা বলতে ধরুন কোনো বাঙালি বা কোনো বাংলার মানুষ বাংলার বাইরে এখন আছেন, অন্য কোনো দেশে আছেন বা অন্য কোনো রাজ্যে আছেন, বাংলায় বড় হয়েছেন, আপনি যদি তাকে কখনো জিজ্ঞেস করেন যে কলকাতার দুর্গাপুজো কি পশ্চিমবাংলার দুর্গাপুজো বলতে তোমার চোখের সামনে কোন কোন ছবি ভেসে ওঠে? মাতৃভূমি থেকে অনেক দূরে থাকা কোনো বাংলার মানুষকে যদি প্রশ্ন করা হয়, তিনিও যদি চোখ বন্ধ করে দুর্গাপুজোর কথা ভাবেন, তাহলে যেরকম প্যান্ডেল, বাইরের আলো, ক্যাসেটে গান বাজছে, মাইকে গান বাজছে, ফুচকা ঝালমুড়ি স্টল থেকে শুরু করে ঢাকের আওয়াজ, এগুলোকে বাদ দিয়ে দুর্গাপুজো কল্পনা করা যায় না। যেমন শিউলি ফুল, কাশফুল বাদ দিয়ে দুর্গাপুজো কল্পনা করা যায় না, তেমন সত্যি সত্যি আমরা যারা বাংলায় বড় হয়েছি চোখ বুঝে কোনো দুর্গাপুজোর কথা ভাবলে তাহলে বিভিন্ন এলাকায় লাল কাপড় দিয়ে তৈরি কমিউনিস্ট পার্টির বই স্টলকে বাদ দিয়েও সত্যি সত্যি কোনো বাংলার মানুষ তিনি যে ধরনের সমর্থক হন না কেন বাংলার দুর্গাপুজোকে কল্পনা করতে পারেন না। বছরের পর বছর এইটাও আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের অভ্যেসের মধ্যে এটা বেড়ে উঠেছে। দেখুন, আমরা যখন কমিউনিস্ট পার্টি করতে শুরু করেছি প্রথম, সেই সময় রাজ্যে বামফ্রন্টের সরকার ছিল। একটা কথা আমাদেরকে ব্যঙ্গ করে অনেকে বলতেন সেই সময় যারা আমাদের বিরোধী, আজকে সিপিএম সরকারে আছে, ক্ষমতায় আছে বলে এরা সিপিএম করতে এসছে। যেদিন সিপিআইএম ক্ষমতায় থাকবে না, সরকারে থাকবে না, সেদিন আর কেউ বাংলায় সিপিআইএম করবে না, কেউ বামপন্থী কোনো দল করবে না। আজকে নেই নেই করে 13 বছর আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় নেই, তবু বাংলার এমন কোনো পাড়া নেই, এমন কোনো গ্রাম নেই যেখানে কোনো না কোনো কমিউনিস্ট পার্টির কর্মী মাথা উঁচু করে কমিউনিস্ট পার্টি না করেন। তার কারণ এত বছর সরকারে না থেকেও এত মার খেয়েছি, আমাদের এত কমরেড খুন হয়েছে, এত পার্টি অফিস লুট হয়েছে, দখল হয়েছে, এত লোক জেল খেটেছে, তারপরে মাথা উঁচু করে কমিউনিস্ট পার্টি করি আমরা। কারণ আমাদের কাছে সরকার আছে বলে নয়, আমাদের কাছে মার্ক্সবাদ, লেনিনবাদের আদর্শ আছে, আমাদের একটা রাজনীতি আছে, আমাদের একটা বিশ্বাস আছে। সেই বিশ্বাস থেকে আমরা কমিউনিস্ট পার্টি করি এবং আমাদের এই বিশ্বাস আমাদের মধ্যে যেমন তৈরি করেছেন আমাদের নেতারা, আমাদের সাথীরা, আমাদের কমরেডরা, খেটে খাওয়া মানুষের লড়াই যেরকম আমাদের মধ্যে এই বিশ্বাস, এই আদর্শ তৈরি করেছে, তেমন মার্ক্সীয় সাহিত্য, মার্ক্সীয় দর্শন, মার্ক্সীয় শিক্ষা, এই মার্ক্সীয় সাহিত্য, দর্শন, শিক্ষাও প্রত্যেকজন কমিউনিস্ট পার্টির কর্মীর মধ্যে এমন একটা বিশ্বাস তৈরি করেছে যে ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, মানুষের সমর্থনে ক্ষমতা আবার আসবে, কিন্তু আমরা কমিউনিস্ট ছিলাম, আমরা কমিউনিস্ট আছি, আমরা কমিউনিস্ট পার্টি শত প্রতিকূলতার মধ্যেও করবো, আমরা কমিউনিস্ট থাকবো, এই মাথা উঁচু করে আমরা কমিউনিস্ট পার্টি করি। আজকে যখন আমরা কোনো প্রত্যেক বছরের অভ্যেস, যখন কোনো বই স্টলের উদ্বোধনে যাই, যখন কল্লোলদা, বিমানদারাও কোনো স্টল উদ্বোধন করেন, আমরা এই কথা সবসময় বলি, কথাটা বলা শুরু করি এই বলে যে উৎসবের মরশুম, আনন্দের মরশুম, আপনারা আমাদের বই পড়ুন, বই কিনুন, বই উপহার দিন, তার পাশাপাশি পুজোর দিনগুলো ভালো কাটুক, আনন্দে কাটুক। সত্যি সত্যি আজকে এমন একটা সময় দাঁড়িয়ে এই বুক স্টল উদ্বোধন হচ্ছে বা পুজো হচ্ছে, খোলা মনে আমাদের কথা ছেড়ে দিন, কিন্তু আমরা বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের নেতারা চোর হতে পারে, তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্বৃত্ত হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া সাধারণ মানুষ যারা, তারা তো প্রত্যেকে অপরাধী নন। তৃণমূলকে ভোট দিয়েছেন যে সাধারণ মানুষ, সেই মানুষও জানেন আর 5টা দুর্গাপুজোর মতো এবারে দুর্গাপুজো নয়, এবারে দুর্গাপুজো আলাদা। আমাদের ভাবতে খারাপ লাগলেও এটা সত্যি, আমাদের এই দুর্গাপুজো এইবার রক্তের ছিটে এসে লেগেছে। বাংলায় কি অবস্থার মধ্যে আমরা আছি আপনারা সবাই জানেন, আমি তার বর্ণনার মধ্যে যাচ্ছি না, সেই সময় নেই। বিমানদা বলবেন, আপনারা সবাই বিমানদার কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আমি তাহলে আপনাদের একটা কথা বলছি, যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, দেখুন আমাদের মুখ্যমন্ত্রী, এই দেখলাম পরশুদিনও কল্যাণ ব্যানার্জি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলেন, এই যে কমিউনিস্ট এরা ঠাকুর দেবতা মানে না, এদের দুর্গাপুজোর সঙ্গে কোনো ইনভলভমেন্ট নেই, এরা তাই দুর্গাপুজোর বিরুদ্ধে কথা বলছে, এরা মানুষকে উৎসবে ফিরতে দিচ্ছে না। আমি মমতা ব্যানার্জি, আমি আপনাদের বলে দিয়েছি আপনারা উৎসবে ফিরুন। 1 মাস প্রতিবাদ করেছেন, এবার উৎসবে ফিরুন। এমন আমাদেরকে উৎসবে ফেরানোর তারা, ওনার কথা শুনে মনে হয় গোটা বাংলা জুড়ে যারা প্রতিবাদ করছে সবাইকে উনি এবার একটা করে নতুন পুজোর জামা কিনে দেবেন। কিন্তু আমাদের প্রশ্ন ছিল, আরে যুগে যুগে
আপনার জন্মের আগে থেকে বাংলার মানুষ দুর্গাপুজো করে এসছেন, আগামী 100 বছর 200 বছর 1000 বছর করবেন। তার জন্য আপনার নির্দেশ লাগবে কেন? মানুষ তো পুজো করবে, যার করার ইচ্ছে, যার উৎসব করার ইচ্ছে উৎসব করবে, কিন্তু আপনি কেন এই উৎসবকে, পুজোকে প্রতিবাদের বিকল্প হিসেবে দেখাচ্ছেন? মানুষ যদি প্রতিবাদ ছেড়ে চলে যায় উৎসবে, তাহলে আপনার কোন লাভটা হয়, আপনার কোন সুবিধাটা হয়? কারণ উনি আমাদেরকে বলছেন আমাদের পুজো ইনভলভমেন্ট নেই। ঠিক কথা, আমাদের পুজো ইনভলভমেন্ট নেই। আমরা আপনাদের পার্টির নেতাদের মতো করে পুজো দখল করতে চাই না। আজকে যে থ্রেড কালচার নিয়ে এত কথা হচ্ছে, কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, খেলার মাঠ থেকে শুরু করে, পাড়ার অটো লাইন, টোটো লাইন, সর্বত্র তৃণমূলের থ্রেড কালচার। আজকে তাকিয়ে দেখুন তো পাড়ার পুজোগুলোর দিকে। আমরা অভিনন্দন জানাচ্ছি নেতাজিনগর বাস্তুহারা সমিতির মতো গোটা বাংলার অসংখ্য রকম পুজো কমিটিকে, যারা এইবারে আর্যিকর আন্দোলনের যখন এই স্রোত উঠেছে, তারা ঘোষণা করেছে তারা সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে, কিন্তু তার পায়ে শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখে লাখে পুজো কমিটি গোটা বাংলায়। আমরা বরাবর জেনে আসতাম দল থাকবে, রাজনীতি থাকবে, মানুষের মধ্যে রাজনৈতিক তর্ক থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু উৎসবে আনন্দে সব মানুষ সমান। কেউ পাড়ায় সিপিএম করে, কেউ তৃণমূল করে, কেউ কংগ্রেস করে, কেউ বিজেপি করে, সবাই একসঙ্গে উৎসবে সামিল হবে। আজকে 12 বছর ধরে, 13 বছর ধরে এমন বাংলা তৈরি করেছে, আপনি গোটা বাংলায় দেখবেন, মানে হাতে গোনা কতগুলো পুজো কমিটিকে বাদ দিলে আপনি প্রায় এমন কোনো পুজো কমিটি পাবেন না যার মাথায় তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএ না বসে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘরে বসে রিমোটে পুজো উদ্বোধন করতে হবে নাকি? মহালয়ার আগে থেকে পুজো উদ্বোধন শুরু করে দেন, তারপর উদ্বোধন শেষ করতে পারেন না, ঘরে বসে রিমোটে পুজো উদ্বোধন করেন। ওনাকে দিয়ে পুজো উদ্বোধন না করালে, মানে প্যান্ডেলের ভেতর দুর্গা ঠাকুর না থাকলে চলবে, কিন্তু মমতা ব্যানার্জির ছবি না থাকলে দুর্গা পুজো হবে না। এমন করে দিয়েছেন পুজোর পরিবেশ। কোনো পাড়া একটা ক্লাব পাবেন না যে ক্লাবের মাথায় তৃণমূলের লোকেরা দখল করে বসে নেই। ইনভলভমেন্ট বলতে আপনারা এইসব বোঝেন? ইনভলভমেন্ট বলতে আপনারা বোঝেন সামাজিক পরিসরগুলোকে দখল করা। তারপরে বলছেন সবাই উৎসবে ফিরুন। তবে আপনাদের একটা কথা বলছি, ওনার দুর্গাপুজো উদ্বোধনের ভিডিও আপনারা দেখেছেন, কালকেও দেখলাম, যখন ডাক্তাররা অনশনে বসছেন সেই সময় উনি চক্রবেড়িয়ায় গিয়ে একটা পুজো উদ্বোধনের দান্ডিয়া নাচ করছেন। আর নাচটার সত্যি ঠিক ছিল। তারপরে যথারীতি প্রত্যেকবারের মতো 13 বছর ধরে এই জিনিস দেখছি, গতকালও শুরু করেছেন একটা মাইক নিয়ে বেসুরো গলায় জাগো দুর্গা বলে গান শুরু করেছে। 13 বছর ধরে বিশ্বাস করুন, ওনার এই বেসুরো গলায় জাগো দুর্গা শুনে ভাবতাম যে এই গান শুনে তো মহালোক জেগে উঠবে, দুর্গা কেন জাগছে না? 13 বছর পরে দুর্গা ওনার প্রার্থনা শুনেছে, দুর্গা জেগেছেন। এবং খালি একটা দুর্গা নয়, এই বাংলার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ঘরে ঘরে মা দুর্গারা জেগেছে। তারা তৃণমূল থেকে শুরু করে পুলিশ কাউকে পাত্তা দিচ্ছে না, কাউকে তোয়াক্কা করছে না। আর এই যে বাংলার দুর্গারা জেগে গেছে, এই দুর্গা আপনাদেরকে বিদায় না করে, এই দুর্গা ওষুধ বধ না করে বিশ্রাম নেবে না। আপনার লজ্জা করে না মমতা ব্যানার্জি? এরকম ভাবে যখন মানুষ আন্দোলনে নেমেছে, তখন আন্দোলনের পিঠে ছুরি মারা, পুলিশ থেকে মারধর করা, যারা আন্দোলন করছেন সোশ্যাল মিডিয়ায় তাদের চরিত্রহানি করা থেকে শুরু করে এই হ্যালো ছলচাতুরি বাকি রাখছেন না আন্দোলনকে ভাঙার জন্য। আপনার কি স্বার্থ আছে? আপনার কি প্রয়োজন আছে? যদি মানুষ ধর্ষকের বিচার চায়, আরে আজকে তদন্ত করছে সিবিআই, বিচার করছে আদালত। বিচার তো চাইছে মানুষ সিবিআই এর কাছে, আদালতের কাছে। আপনার কি সমস্যা আছে? মানুষ যদি তদন্ত চায়, মানুষ যদি বিচার চায়। আপনার সমস্যা দেখে মানুষের মিছিলে প্রত্যেক দিন এই স্লোগানের জোর বাড়ছে, প্রত্যেক দিনই প্রশ্নের জোর বাড়ছে যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? এই উত্তর আমাদেরকে জানতেই হবে। ধর্ষক ওনাদের কে হয় এই উত্তর না জেনে বাংলার যে দুর্গারা জেগে গেছে সেই দুর্গারা বিশ্রাম নেবেন না। আমি আমার কথাকে শেষ করব আপনাদের কাছে একটা কথা বলে। এখন দেখবেন আরজিকরের ঘটনা ঘটার পর থেকে পশ্চিমবাংলায় বহু মানুষ, শুধুমাত্র রাজনৈতিক দল তো ছেড়েই দিন, রাজনীতির বাইরে শিল্পীরা, খেলাধুলোর লোক, সাংবাদিক, এমনকি প্রাক্তন পুলিশ কর্মীরা, বিভিন্ন স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা, প্রাক্তন ছাত্রছাত্রী, তাদের সংগঠন, কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছেন। অনেক সংগঠন রাস্তায় নেমেছিল। যত দিন গেছে এই সংগঠনের নাম বেড়েছে, সংখ্যা বেড়েছে, তালিকা বেড়েছে। যারা প্রথম দিন থেকে রাস্তায় নেমেছিল প্রত্যেকে আজকে রাস্তায় আছে। খালি একটা সংগঠন একদিন নেমে উড়ে গেছে, কেউ কোথায় চলে গেছে কেউ খুঁজে পায় না। সেটা কি? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক একটা বায়বীয় সংগঠন, বিজেপির একটা শ্যাডো অর্গানাইজেশন, বিজেপির একটা ছায়া সংগঠন রাস্তায় নেমেছিল। শুভেন্দু অধিকারীর এই বয়সে ইচ্ছে হয়েছিল ছাত্র সাজার, একটা সংগঠন নেমে গেছিল ছাত্র আন্দোলনের নাম করে। 27 তারিখ রাস্তায় নেমে কি ভাঙচুর করে কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল কেউ আর খুঁজে পাচ্ছে না। যাকে সেটা ওদের ব্যাপার, ওরা থাকবে কি যাবে ওরা বুঝবে। এমনি ওদের মোহন ভাগবত বাংলায় এসে
মমতা বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো তদন্ত করছেন, এরপরে ওরা থাকবে না লড়াইয়ে, জানা কথা। কিন্তু কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলছি, কথাটা বলতে আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে এমন নয়, কিন্তু আপনারা গত 8-9 বছর ধরে, বিশেষ করে 2014 পর থেকে, জবে থেকে বিজেপির বারবারান্ত হয়েছে, এই বাস্তবতা আপনারা সবাই দেখছেন। আমরা এগুলোকে নিয়ে প্রকাশ্যে কথা বলতে পারি, না বলতে পারি, কিন্তু আমাদের প্রকাশ্যে কথা না বলার সুযোগ নিয়ে তিলে তিলে ওরা ওদের রাজনীতিকে বাড়িয়ে চলেছে। আজকে আরজি করের ঘটনায় অনেকে প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়ায়, আমি দেখলাম বিজেপি পন্থী কিছু ইউটিউবার তারা আবার প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছে। তাদের কি দুশ্চিন্তা, প্রতিবাদীদের মিছিলে যদি মোহাম্মদ সেলিম থাকেন, যদি সুজন চক্রবর্তীরা থাকেন আগের দিন মিছিলে, তাহলে প্রতিবাদীদের কোনো অসুবিধা নেই। বিজেপির নেতারা মিছিলে গেলে কেন প্রতিবাদীদের অসুবিধা হচ্ছে? শুভেন্দু অধিকারীকে কেন মিছিলে থাকতে দেওয়া হচ্ছে না? তাদের রাতের ঘুম হচ্ছে না। এবং দেখুন, আপনাদের একটা কথা বলছি, আপনারা সবাই জানেন, আরজি করের ঘটনাটা এমন, এখানে কিন্তু কোনো হিন্দু মুসলমান করার জায়গা নেই, এখানে কোনো উঁচু জাত নিচু জাতের ভাগ নেই। তাই বিজেপির সিলেবাসের বাইরে প্রশ্ন এসে গেছে, ওরা প্রশ্নের উত্তর দিতে পারছে না, প্রশ্নপত্র ফেলে রেখে পরীক্ষার হল ছেড়ে চলে গেছে। কিন্তু আজকে একটা বাস্তবতা আপনারাও জানেন, এর আগে একাধিক ঘটনায়, খালি এখানে বলে নয়, গোটা দেশে আপনারা দেখেছেন। যদি আজকে ধর্ষকের নাম কোনো মুসলমান নাম হতো, ধর্ষকের নাম সঞ্জয় রায় না হয়ে যদি কোনো সংখ্যালঘু নাম হতো, তাহলে দেখতেন বিজেপি সবার আগে সবার সামনে থাকতো এই লড়াইয়ে, সেটাও অসুবিধা নয়। ধর্ষণ যেই করে থাক, কোনো একটা বিরোধী দল তারা তার বিরুদ্ধে রাস্তায় থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু মুশকিল হচ্ছে আজকে এই যে পবিত্র গণ আন্দোলন চলছে, এই গণ আন্দোলন থেকে কোন দাবি কোন স্লোগান উঠে আসছে, যারা দূর থেকেও আমাদের কথা শুনছেন ভেবে দেখার জন্য অনুরোধ করছি। প্রশ্ন খালি মাত্র একটা ধর্ষণের নয়, আজকে পিতৃতন্ত্রের বিরুদ্ধে, পুরুষতন্ত্রের বিরুদ্ধে আজাদির স্লোগান উঠছে। আজকে ছেলেদেরকে, এমনকি পুরুষদেরকে ছোটবেলা থেকে স্কুলে, কলেজে, বাড়িতে, বাবা মার কাছে, যাতে পুরুষদেরকেও লিঙ্গ সাম্যের শিক্ষা দিয়ে বড় করা যায়। কোনো পুরুষও যেন কোনো মহিলাকে নিজের চেয়ে ছোট না ভাবে, কোনো পুরুষ যেন কোনো মহিলাকে নিজের চেয়ে দুর্বল না ভাবে, অসম্মানের চোখে না দেখে, সেই শিক্ষা দিয়ে একটা ছোট বাচ্চাকেও ছোট থেকে বড় করার যে প্রশ্ন, সেই প্রশ্ন সামনে চলে এসছে। বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, সিনেমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করার যে সংস্কৃতি, তার বিরুদ্ধে সোচ্চারে আওয়াজ তোলার কথা উঠেছে। গোটা বাংলা জুড়ে আপনারা দেখছেন যে আন্দোলন হচ্ছে, সিলেবাসের পরিবর্তন থেকে শুরু করে এই যে দাবিগুলো হচ্ছে, লিঙ্গ সাম্যের দাবি, চাকরিতে, ক্ষেত খামারের একজন ক্ষেত মজদুর থেকে শুরু করে আপনি সল্টলেকে টিসিএস বিপ্লবে চলে যান, পুরুষ শ্রমিকের থেকে মহিলা শ্রমিককে আজও কম মজুরি দেওয়া হয়। একই কোয়ালিফিকেশন নিয়ে কাজ করতে গেলে একজন মহিলার মজুরি পুরুষের থেকে কম হয়, ধরেই নেওয়া হয় ইনি মহিলা বলে ইনি সেই পুরুষের সমান কাজ করতে পারবেন না। এই প্রশ্নগুলো আজকে এই লড়াইয়ের মুখ্য প্রশ্ন হয়েছে। এই লড়াইয়ে বামপন্থীদের একটা মেজাজ আছে বলে, বামপন্থীদের কণ্ঠস্বর আছে বলে, আর যদি এই লড়াইয়ে বামপন্থীদের বদলে বিজেপির কণ্ঠস্বরটা প্রধান হতো, তাহলে দেখতেন এই লিঙ্গ সাম্যের প্রশ্ন ছোটবেলা থেকে, সিলেবাস থেকে শুরু করে বাড়িতে বাবা মার শিক্ষায় ছেলেদেরকেও মহিলাদেরকে সম্মান করতে শেখানোর প্রশ্ন, চাকরি বাকরিতে, কলে কারখানায়, খেতে খামারে মহিলাদের জন্য সমমজুরির প্রশ্ন, এই কোনো প্রশ্ন সামনে থাকতো না। তখন সামনে আসতো কি, এই ধর্ম ভালো, ওই ধর্ম খারাপ, একে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, ও খুব ভালো ধর্মে জন্মেছে তাই ওর গলায় ফুলের মালা পরাতে হবে, তুই এর বিরুদ্ধে, তুই কমিউনিস্ট, তার মানে তুই চীনের দালাল, তুই পাকিস্তানের দালাল, তোর জন্ম আব্দুল চাচার খাটে। দেখেন আপনারা ফেসবুকে এইসব লেখালেখি, এই প্রশ্নগুলো তখন মূল প্রশ্ন হতো। আজকে যে লড়াইয়ে হিন্দু মুসলমানের প্রশ্ন নেই, সেই লড়াইয়ে কোথাও বিজেপি নেই, সেই লড়াইয়ে মানুষ প্রগতির প্রশ্ন নিয়ে লড়াই করছে, এবং সেই লড়াইয়ে সরকার ক্রমশ পিছোচ্ছে, মানুষ ক্রমশ এগোচ্ছে। যে লড়াইয়ে ধর্মের ভাগ থাকে না, সেই লড়াইয়ে বিজেপি থাকে না, সেই লড়াইয়ে মানুষের জয় হয়। এই লড়াই আমাদেরকে জিততেই হবে, বামপন্থীদের জন্য খালি নয়। আজকে কে বলতে পারে বলুন তো, গত 4 দিনে যে 3 জনের প্রাণ চলে গেল পশ্চিমবাংলায়, তাদের মধ্যে কারো পরিবার সিপিএমকেই খালি ভোট দিয়েছে, তৃণমূলকে ভোট দেয়নি? কে বুকে হাত রেখে বলতে পারে বলুন তো? যে আগুন ওরা লাগিয়েছে, সেই আগুনকে যদি না নেবানো হয়, তাহলে কারোর ঘর বাঁচবে না। একটা গ্রামে যখন আগুন লাগে, গ্রামের সব পরিবার সেই আগুনে পড়ে। এই আগুনকে নেবাতে হবে। যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই শেষ হবে, কিন্তু এই লড়াই বিজয়ের মধ্যে দিয়ে শেষ করতে হবে। যেরকম দুর্গাপুজোর আমরা কমিউনিস্ট, আমরা কোনোদিন ধর্মীয় যে তার যে আচার আছে তাতে অংশগ্রহণ না করেও দুর্গাপুজো থেকে শুরু করে যে কোনো সামাজিক পরিসরকে
যে রকম ভাবে রাজনীতির বাইরে রেখে আমরা সেগুলোকে জনগণের সম্পত্তি ভেবে এসেছিলাম, জনগণের অধিকার ভেবে এসেছিলাম, উৎসব থেকে শুরু করে প্রতিটা সামাজিক পরিসর মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে তৃণমূলের রাজনৈতিক দখলদারি থেকে মুক্ত করে। আপনাদের সবার কাছে আবেদন রেখে পুজোর শুভেচ্ছা জানাতে সত্যি গলায় আটকে যাচ্ছে, তবু আমরা আশা করব আমাদের এই লড়াই জয়ের মধ্যে দিয়ে শেষ হোক, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় বিজয়া দশমী হবে। এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।